লেখক প্রদীপ হাজরার দূরে যাওয়া কাছে আসা। প্রথম প্রথম মনে হচ্ছিল এখানে খুব বেশি দিন কাটাতে পারবে না অতনু। রাগ অভিমান ভুলে আবার নিজের চেনা জায়গায় ফিরে যেতে হবে হয়তো ওকে। কিন্তু সময় এমনই মলম যে তা যত দীর্ঘ হয় ক্ষত ততই দ্রুত শুকোতে থাকে। ওর ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। ফেব্রুয়ারির শেষ থেকেই এখানে দিনের বেলায় একটা গা জ্বালানো শুকনো গরম থাকে বিকেল পর্যন্ত। আবার রাতে রীতিমতো কম্বল জড়াতে হয়। এ সময় উইকেন্ড বাদে অন্য দিনগুলোতে গেস্ট হাউসে অতিথির সংখ্যা বেশ কম। তবে শুক্র শনি রবি সব ঘরই বুকড। তখন ব্যস্ততা সারাদিন ধরেই। এখন উইকডেতে মাঝে মাঝে অতনু বেরিয়ে পড়ে বিকালের দিকে। এখানে পলাশ গাছ অঢেল, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কুসুম মহুয়া। দিগার্ডি ড্যামের আশেপাশের পাহাড়ে ইতস্তত ছড়িয়ে থাকা টিলাগুলোয় ঘন শাল পিয়ালের বন, আর তাদের আনাচে কানাচে রয়েছে ছোট ছোট আদিবাসী গ্রাম। এখন কিছু কিছু পলাশ গাছে কালো রঙের কুঁড়ি এসেছে, কিছু কিছু কুসুম গাছে টকটকে লাল পাতা এসেছে। দূর থেকে ফুল বলে মনে হয়। আর কিছুদিন পরেই গোটা এলাকা দিগার্ডি গ্রাম পলাশে কুসুমে লাল হয়ে উঠবে ভেবেই মনে মনে পুলকিত হয় অতনু। নানান কথা ভাবতে ভাবতে হাঁটছিল অতনু। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের ওপার থেকে এক অল্প বয়সী মেয়ে বা মহিলার গলা। হ্যালো, এটা কি আরণ্যক গেস্ট হাউসের অতনুবাবুর নম্বর? অতনু নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ বলছি। আচ্ছা, আগামী সপ্তাহে আপনাদের ওখানে 3-4টে ঘর পাওয়া যাবে? কত তারিখে, কি বারে? 26 তারিখে, মঙ্গলবার। আমরা 2 দিন থেকে বৃহস্পতিবার ফিরব। আমি একটু বাইরে আছি, আপনাকে নিশ্চিতভাবে জানাতে পারবো 1 ঘন্টা পরে। তবে যতদূর মনে হচ্ছে ওই দিনগুলোই সব ঘর ফাঁকাই আছে। আচ্ছা, আমি কি তাহলে আপনাকে 1 ঘন্টা পরে ফোন করে নেব? হ্যাঁ, তা পারেন, তবে আমি আপনাকে ফোন করে নেব। গোটা জানুয়ারি মাস জুড়ে একদিনও এমন যায়নি যেদিন কোনো গেস্ট ছিল না। প্রায় যেন মনে হয়েছে 1-8টা দিন একটু দম ফেলার সময় পেলে ভালো হতো। সারাদিনের ব্যস্ততা, হিসেব নিকেশ ওর ভাবনাদের বাক্সবন্দি করে রাখে ঠিকই, তবে মাঝে মাঝে একঘেয়েমিতে পেয়ে বসে ওকে। ফেব্রুয়ারির 2য় সপ্তাহ থেকে একটু রেহাই মিলেছে, একটু সময় মিলেছে নিজের জন্য। ভেবেছিল সামনের সপ্তাহে সোনামন্ডির হাটে যাবে, এমনি। তা হয়তো আর হবে না, বুকিং চলে এলো। একবার মনে হলো বলে দেয় যে ওই দিনগুলোতে ঘর ফাঁকা নেই, কিন্তু মেয়েটির গলা শুনে কেন কে জানে ওর মিথ্যে বলতে ইচ্ছে করল না। রাস্তায় ফেরার পথে এক ঝাঁক কচিকাচার সাথে দেখা হয়ে গেল। তাদেরই একজন বলল, ম্যানেজার বাবু লজেস কিনে দিবে? দিগার্ডি গ্রামের এই আদিবাসী কচিকাচাগুলো অল্প কিছুদিনেই অতনুকে আপন করে নিয়েছে। ওরও বেশ ভালো লাগে এই গ্রামের সহজ সরল মানুষগুলোকে। দিলকার মুদির দোকান থেকে অনেকগুলো লজেন্স কিনে ওদের মধ্যে বিলিয়ে দেওয়ার আগে অতনু সেই ছেলেটিকে বলল, এগুলোকে লজেন্স বলে, লজেস নয়। ঠিক করে বল আগে, তবে পাবি। সেই ছেলেটি যে লজেন্স কিনে দেওয়ার আবদার করেছিল, সে 3-4 বারের চেষ্টায় লজেন্স উচ্চারণ করল। তারপরে তার মুখে যেন যুদ্ধ জয়ের হাসি। পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামে আসলে সেই অর্থে পর্যটন আকর্ষণ বলতে যা বোঝায় তেমন কিছুই নেই, কিন্তু ইদানিং অনেকেই বাঘমুন্ডির কাছাকাছি অফবিট ডেস্টিনেশন খোঁজে নিরিবিলিতে। অতনুর বন্ধু সুনির্মল এখানে কয়েক বিঘা জমি কিনে আরণ্যক গেস্ট হাউস বানিয়েছে। খুব সহজেই এখান থেকে অযোধ্যা পাহাড় আর আশেপাশের এলাকা ঘুরে দেখে নেওয়া যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইদানিং আরণ্যকে লোকজন ভালোই আসছে। তাই স্থানীয় কেয়ারটেকারের পাশাপাশি একজন বিশ্বস্ত কাউকে খুঁজছিল সুনির্মল। অতনুকে একটা লোক খুঁজে দেওয়ার কথা বলতে ও নিজেই আসতে চেয়েছিল।
অবসর নেওয়ার পর থেকে জীবনের নানা রকম টানাপোড়েন থেকে ও নিজেই একটু মুক্তি চাইছিল। কাছের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝিও তাতে ইন্ধন জুগিয়েছিল। দীর্ঘ কর্মজীবনের শেষে এক ঝলক তাজা হাওয়া নিয়ে অবসর জীবন কাটবে ভেবেছিল। কিন্তু পরিবর্তে এতদিন যাদের আপন ভেবে এসেছে, যাদের ছাড়া তার জীবন অসম্পূর্ণ ভেবে এসেছে, তাদের সম্পর্কে ওর মূল্যায়ন যে ঠিকঠাক ছিল না এ কথা ভেবে নিজে ক্রমাগত দুঃখ পেয়েছে। আসলে যেভাবে সে নিজেকে চালিত করবে ভেবে এসেছে এতদিন, তার পরিবর্তে অন্যদের দ্বারা বাধা গতে পরিচালিত হওয়া যেন ওর দম বন্ধ করে দিচ্ছিল প্রতি মুহূর্তে। এই রকম সময় সুনির্মল যেন নতুন জীবন দিল ওকে। যে মহিলা বা মেয়েটি অতনুকে ফোন করেছিল তার নাম রিনি। 4টে ঘরের বুকিং নিল রিনি। ঘরের অবস্থান, কোন ঘরে শয্যার সংখ্যা কটি, খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন ইত্যাদি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানার পরে ও নিজেই জানালো, আমরা আসলে আমার ননদের পাকা দেখার জন্য যাচ্ছি দিগারডি গ্রামে। অতনু খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, পাকা দেখার জন্য এখানে? হ্যাঁ, আসলে আমার ননদের সাথে যার বিয়ের প্রাথমিক কথাবার্তা হয়েছে তার পরিবারের সাথে আমাদের পরিবারের একটা প্রি ম্যারেজ গেট টুগেদার বলতে পারেন। আবার এমনও হতে পারে ওদের দুজনের দুজনকে আদৌ পছন্দই হয়তো হলো না। বুঝলাম না ঠিক। যাই হোক, আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে দুই পরিবারের এই দেখা সাক্ষাৎ যাতে বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়। আপনি আমাদের গেস্ট হাউসের তরফ থেকে কি কি বিষয়ে সাহায্য চান বলবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের সীমিত সামর্থ্যে তা পূরণ করতে। হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো। আচ্ছা, আরেকটা কথা বলুন তো, আমরা যে 4টে রুম বুক করেছি সেগুলো ছাড়া আর কতগুলো রুম আছে আপনাদের? আমাদের আরও 2টো ডবল বেডরুম আর একটা ডরমিট্রি আছে। তবে খুব চাপ না থাকলে আমরা ডরমিট্রি দিই না। ভালো কথা, আপনি এক কাজ করুন, বাকি 2টো রুমও বুক করে নিন আমার নামে। আমাদের সাথে অন্য কোনো গেস্ট ওই 2 দিন না থাকাই ভালো। আমরা বরং আরও কয়েকজনকে সাথে নিতে পারবো। আর আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিন, আমি কিছুটা পেমেন্ট করে দিচ্ছি। অতনুর বেশ ভালো লাগলো পুরো বিষয়টা শুনে। রিনির বিয়ের পরে প্রায় 1 বছর হয়ে গেছে ওরা স্বামী স্ত্রী দুজনে একসাথে একটা নামকা ওয়াস্তে দীঘা ট্যুর করা ছাড়া আর কোথাও যেতে পারেনি, ওর স্বামীর কর্মসূত্রে ভিন রাজ্যে থাকার জন্য। সদ্য বদলি হয়ে এসেছে কলকাতায়। ওর শ্বশুর সদ্য রিটায়ার করেছেন। উনিও শেষ কয়েক বছরে আত্মীয়দের বাড়ি ছাড়া কোথাও যাননি স্ত্রীকে নিয়ে। আবার পাত্রপক্ষের সকলেরই পায়ের তলায় সরষে, প্রায় এদিক ওদিক ঘুরে বেড়ায় সকলে। তাই প্রাথমিক কথাবার্তার পরে রিনি প্রস্তাব দেয় এই হ্রদ দেখার সাথে কলা বেচার। খুব ইন্টারেস্টিং ব্যাপার, অতনু মনে মনে ভাবল। সামনেই পূর্ণিমা, ত্রয়োদশীর চাঁদের আলোয় চতুর্দিক ভরে গেছে। দোতলার বারান্দায় বসে এক মনে তাকিয়েছিল অতনু দূরের পাহাড়ি গ্রামের দিকে। দূর থেকে ভেসে আসছে আদিবাসী গানের সুর, ধামসা মাদলের তালে তালে। কোনো আদিবাসী বিয়ের অনুষ্ঠান হয়তো। মাঝে মাঝে পাশের জঙ্গল থেকে ভেসে আসছে রাত চড়া পাখির সাপদের ডাক। ঝিঝি ডাকছে পাশের পটুস ঝোপ থেকে। বাতাসে অজানা কোনো সৌরভ ভেসে আসছে। এই কি তবে মহুয়ার গন্ধ? কে জানে। এই মুহূর্তে ওর কথা বলতে ইচ্ছে করছিল না। ইচ্ছে করলে নিচের বারান্দায় বসে ঢুলতে থাকা বীরজুকে ডেকে জিজ্ঞাসা করতে পারত, কিন্তু তা করল না। এখানে আসা স্থক ওর বারবার মনে হয়েছে খুব বেশি দিন হয়তো থাকতে পারবে না। কলকাতা শহরে জীবনের 60 বছর কাটিয়ে দেওয়ার পরে এই পাণ্ডব বর্জিত গ্রামে এখনও নিজের প্রতি ধারণাই সম্পূর্ণ পাল্টে গেছে। ও যেন মুক্তির স্বাদ পেয়েছে এখানে এসে, যা এতদিনের জীবনে আসলে অধরা ছিল। 26 তারিখের জন্য অপেক্ষায় ছিল অতনু। বীরজু, মুন্সি, বুধান সহ সব কর্মচারীকে আগেভাগে কিছু নির্দেশ দেওয়া ছিল। বলা ছিল কিচেনের 2 কর্মীকেও। ওদের পছন্দের সব মেনু ছিল রাঞ্চে। রিনি একাধিকবার ফোন করে কথা বলে নিয়েছিল। রিনি মেয়েটিকে অতনুর খুব পছন্দ হয়। অনেকটা ওর নিজের মেয়েরই বয়সী, তবে ওর মেয়ে যেমন খুব রিজার্ভ, রিনি ঠিক তার উল্টো। সর্বদা ঝর্ণার মতো কলকল করে কথা বলে হেসে হেসে। কিন্তু ওর হাজবেন্ড ঠিক উল্টো,
পরিবারের সকলে যখন এক জায়গায়, তখন অরিত্র বেশ কিছুটা দূরে থেকে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। বিষয়টা ওর নজর এড়িয়ে গেল না। অরিত্রর বোনের বিয়ে, সে ব্যাপারটা নিয়ে ওর স্ত্রীর মাথা ব্যথা যতটুকু, তার বিন্দুমাত্র অরিত্র নেই বলেই মনে হলো। বিকালে খুব হই হল্লোড় আর হাসাহাসির শব্দ পাচ্ছিল অতনু নিজের ছোট ঘরের জানালা দিয়ে। মনে মনে খুব প্রশান্তি অনুভব করল। ওর সামান্যতম হলেও দুটো পরিবারের মধ্যে এই যে সম্পর্ক গড়ে ওঠা, তাতে ওর অবদান রয়ে যাবে ভেবেই ভালো লাগলো। অতনু বারবারই একটা কথা বলে, বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে, একজন পাত্রের সাথে একজন পাত্রীর শুধু নয়। এই যে দুই পরিবারের হাসি হাসি মুখ, এত উচ্ছ্বাস এই 6 ঘরের গেস্ট হাউসের পটভূমিতে এক অনন্য মাত্রা যোগ করল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাবনায় ডুবেছিল অতনু। ওর সম্বিত ফিরল বীরজুর ডাকে। তনুবাবু, মাঝি আপনাকে ডাকছেন। দরজার দিকে মুখ বাড়িয়ে দেখে রিনি দাঁড়িয়ে। কিছু বলবে বলে মনে হলো ওর। বীরজুকে যেতে বলে রিনিকে বলল, তুমি আসতে পারো ঘরে? সরি, আপনি আসতে পারেন। নাকি আমি যাব, কিছু বলবেন? বাইরে প্রায়ন্ধকার মিনমিনে আলোয় রিনির চোখ মুখে ঘন মেঘের ছায়া অনুভব করল অতনু। সারাদিনের কলকল করে বয়ে যাওয়া নদীটি হঠাৎ কোনো তান্ত্রিকের মন্ত্রে গতিহারা স্রোতহারা শীর্ণকায়া জলধারায় পরিণত হয়েছে যেন। কৃত্রিম হাসি ফুটিয়ে খুব ধীরে ধীরে রিনি বলল, তুমি বলেই ডাকুন না আমাকে, বেশ আপন আপন বলে মনে হয়। রিনি বাইরে দাঁড়িয়ে কথা বলছে দেখে অতনু নিজেই বেরিয়ে এলো। বলল, কিছু সমস্যা হয়েছে মা? আমাকে আপনই করে নিলে যখন, নিশ্চয় বলতে পারো যদি তোমার আপত্তি না থাকে। রিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাদের বিয়ের পাকা কথার জন্য এই সমগ্র ব্যবস্থা, তাদের বিয়ে ফাইনাল হয়ে গেছে। কিন্তু আমার বিয়ে ভাঙতে বসেছে অনেক দিন। আমি একটা শেষ চেষ্টা করে দেখতে চাই। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? অতনু কিছুটা দ্বিধায় পড়ে গেল। একজন অপরিচিতা, শুধুমাত্র তার গেস্ট হাউসের একজন গেস্ট, তার পারিবারিক সমস্যায় ও কিভাবে সাহায্য করতে পারে মনে মনে ভাবতে লাগলো। কিন্তু মুখে কিছু বলে ওঠার আগেই ওকে নিশ্চুপ দেখে রিনি বলল, তেমন কোনো সাহায্য চাইছি না আপনার কাছে। আমাদের বুকিং নেই, তবু যদি আজকের জন্য আপনাদের ডরমিট্রিটা আমাদের ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা হবে না। তার জন্য কোনো এক্সট্রা খরচও করতে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে পাত্রপক্ষের জন্য 3টে আর আমাদের জন্য 3টে ঘর বরাদ্দ করেছিলাম আমরা। আমাদের 3টে ঘরের মধ্যে একটাই আমার শ্বশুর শাশুড়ি, আর বাকি দুটোই একটাই সব ছেলেরা, অন্যটাই সব মেয়েরা থাকবো ঠিক হয়েছিল। কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা সকলেই চাইছিলেন আমি আর আমার হাজবেন্ড যাতে একটা সেপারেট ঘরে থাকি। সত্যি বলতে কি, এমন প্রস্তাবে আমার সায় দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু আমি এই মুহূর্তে খুব বিপদের মধ্যে আছি। আমাকে অরিত্রর সাথে আলাদাভাবে কিছু কথা বলতেই হবে। এখান থেকে ফিরেই ওকে আবার অফিসের কাজে বেরিয়ে যেতে হবে জামশেদপুরে। কতদিনের জন্য জানি না। তুমি নির্দ্বিধায় আমাদের ডরমিটরি ব্যবহার করতে পারো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না না, এই সামান্য কারণে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি একটু পরে বীরজুকে পাঠিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি। রিনি চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল অতনু। মানুষের কত রকমের সমস্যা। গত কয়েকদিনে এতবার কথা হয়েছে ফোনে রিনির সাথে, আজ সকাল থেকে খানিক আগে পর্যন্ত দেখেও ওর অভিজ্ঞ চোখ অনুভব করতে পারেনি মেয়েটি এতটা কষ্টে আছে, সমস্যায় আছে। ডিনারের সব ব্যবস্থা রিনির ইচ্ছে মতোই হয়েছিল। দেশি চিকেনের ঝোল খেতে চেয়েছিল ওরা, সে ব্যবস্থা করা গেছে। বাগমন্ডি থেকে ভালো মিষ্টি আনিয়েছিল অতনু। এখানে তো আর কলকাতার সাহেব সুবোধের মতো খাবার বানিয়ে দেওয়া সম্ভব নয়, তবুও যতটুকু পেরেছে ওদের স্থানীয় গ্রামের 2 রাঁধুনিকে দিয়ে রান্না করিয়েছে। ওরা চেয়েছিল ডিনারটা রাত 9টার মধ্যে সারবে। অতনু ঠিক সময়েই ওদের ডিনারের ব্যবস্থা করেছিল। সকাল থেকে রাত পর্যন্ত দেখে যা বুঝেছেও, রিনি মেয়েটির প্রতি 2 পরিবারের প্রতিটি সদস্যই খুব আস্থাশীল। সকলেরই খুব প্রিয় মানুষ সে। শুধু তাই নয়, সম্পূর্ণ একা হাতে এমন একটা আয়োজন করেছে সে। খুব ভালো লাগছে। মেয়েটিকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। এমন একটা মেয়ের জীবন যে সুখের নয়, রীতিমতো অসুখের, তা ভেবেই অতনুর বেশ কষ্ট হচ্ছে। কিন্তু ও এক্ষেত্রে কী বা করতে পারে?
বয়সজনিত কারণে কি না কে জানে, অতনু বেশ কৌতূহলী হয়ে উঠল। ওর বারে বারে মনে হতে থাকলো কি ঘটতে চলেছে সেদিকে একটু নজর রাখে। নিজেকেই মনে মনে বকল, এ বয়সে সম্পূর্ণ অপরিচিতের বিষয়ে এত কৌতূহল কিসের। বীরজুকে ডরমিট্রির বেডগুলো রেডি করে দিতে বলে অতনু বেরিয়ে পড়ল টর্চ নিয়ে। ওদের গেস্ট হাউসের হাতায় বেশ কয়েকটা পুরনো শাল আর কুসুম গাছ। গেস্ট হাউসের ঘরগুলো থেকে বারান্দা থেকে আলো এসে পড়েছে। কয়েকদিন আগেই পূর্ণিমা গেছে, আকাশে চাঁদ এখনো বেশ উজ্জ্বল। বারান্দার কাছ দিয়ে যাবার সময় বয়স্ক ভদ্রলোক, সম্ভবত রিনির শ্বশুর মশাই, ওকে ডাকলেন। বললেন, অতনুবাবু, দারুণ ব্যবস্থাপনা আপনাদের। আমাদের রিনির তো কোনো প্রশংসাই যথেষ্ট নয়, কিন্তু আপনি আর আপনার লোকজনেরাও খুব যত্নশীল, সে বিষয়ে আমাদের কারোরই কোনো সন্দেহ নেই। আমাদের প্রত্যেকেরই খুব খুব ভালো লেগেছে। অতনু মৃদু হেসে বলল, ধন্যবাদ। আপনাদের ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে, কিন্তু আসল কারিগর আপনাদের পুত্রবধূ রিনি। প্রতিটি বিষয়ে একাধিকবার ফোন করে করে আমাকে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। ভালো পরিচালকের হাতেই তো ভালো অভিনয়ের চাবিকাঠি। আমরা তো ওর নির্দেশ মতো শুধু অভিনয় করে গেছি। আমার পুত্রবধূ বলে বলছি না, এমন মেয়ে সত্যি আজকালকার দিনে অতি বিরল। আমাদের সৌভাগ্য আমার ছেলের বউ হিসেবে ওকে পেয়েছি। উনি থামতেই ওর পাশে এসে দাঁড়ানো ভদ্রমহিলা বললেন, আমরা তো বারবার বলছি ওদের দুজনকে আরো 2 দিন থেকে যেতে। আমরা এতগুলো লোক আছি, একসাথে ফিরে যেতে পারবো না? ওদের বিয়ের পর থেকেই তো ওরা বেশিরভাগ সময় আলাদা আলাদা থেকেছে। স্বামী স্ত্রী রোজ যতই ফোনে কথা বলুক না কেন, নিজেদের জন্য একান্তে কিছু সময় কাটানোরও তো প্রয়োজন আছে। দেখুন তো আপনি বুঝিয়ে পারেন কি না। অতনু একটু হেসে বলল, আমাদের গেস্ট হাউসে শনি রবিবার বুকিং আছে। ওনারা স্বচ্ছন্দে শনিবার সকাল পর্যন্ত থাকতে পারেন যদি চান। কিছুটা এগিয়ে যেতে রিনির গলা পেল পেছন থেকে, এই রাতে এই জঙ্গলের মধ্যে কোথায় চললেন? এই একটু হেঁটে আসি, ইচ্ছে হলো। ঠান্ডা তো ভালোই সন্ধ্যের পর থেকে। এই ঠান্ডায় হাঁটতে বেরোচ্ছেন? ঠান্ডা আজ তেমন একটা নেই, গতকালের চেয়ে বেশ কম। আসলে কলকাতার মানুষজনের কাছে 14 ডিগ্রি টেম্পারেচার মানেই শীতকাল। আমি মাঝে মাঝে ইচ্ছে হলে একটু হেঁটে নিই খাওয়া দাওয়ার পরে। দেখবেন ঠান্ডা লাগাবেন না যেন। তাড়াতাড়ি ফিরে আসবেন, সাবধানে ফিরে আসুন। অতনুর খুব ভালো লাগলো কথাগুলো শুনে। অনেকগুলো মাস ও নিজেই নিজের অভিভাবক, কিন্তু এই বয়সে এসে প্রায় সে একজন অভিভাবকের অভাব অনুভব করে এখানে। একথা ভেবে নিজেই নিজের মনে হেসে উঠল। মানুষ বড় আজব জীব। কখনো মাথার ওপরে কারোর ছড়ি ঘোরানো অসহনীয় মনে হয়, আবার কখনো অভিভাবকত্বের অভাবে নিজেকে অনাথ বলে অনুভব করে। রিনির এই যেচে এমন পাকা গৃহিণীর মতো গার্জেনগিরি ওর খুব মনে ধরল। আজ কুয়াশার লেশ মাত্র নেই। টর্চের আলোয় মূল রাস্তা থেকে গেস্ট হাউস পর্যন্ত কংক্রিটের বাঁধানো পায়ে চলা পথে হেঁটে যাওয়ার সময় কিছুটা দূরে 2টো শিয়াল রাস্তা পেরোলো। মূল রাস্তায় এসে কেন কে জানে ওর হাঁটতে ইচ্ছে করলো না। ফেরার রাস্তা ধরল এইটুকু হেঁটেই। রাতের বেলায় বনস্পতিগুলো আধা জাগ্রত হয়ে ঘুমায় যেন। তাদের আশ্রয়ে থাকা পাখিরা, সরীসৃপেরা, পতঙ্গ আর স্তন্যপায়ীরা যাতে নিরাপদে ঘুমোতে পারে, তাই মায়ের মতো সেই সব সন্তানদের আঁকড়ে এই মহিরুহুর দল আধো ঘুম আধো জাগা হয়ে পাহারা দেয়। অতনুর মনে হয় ও যদি এখন অনেকটা বয়স কমিয়ে তার পরিবারের সকলের চেয়ে ছোট হয়ে নিরাপদ আশ্রয়ে নিদ্রা যেতে পারত, কি ভালোই না হতো। কিন্তু তা কি কখনো সম্ভব? আর হয়তো হ্যাঁ, হয়তো বা না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলার বেগ বাড়িয়ে দিল। পুরো গেস্ট হাউস এখন ঘুমের দেশে হয়তো, কিংবা হয়তো জেগেই আছে সবাই, কিন্তু কম্বলের নিরাপদ আশ্রয়ে আলো নিভিয়ে গল্প জুড়েছে সকলে মিলে। একজোড়া রঙিন প্রজাপতি যারা আজ খোলা আকাশে ডানা মেলে দেওয়ার অনুমতি পেল, তারাও হয়তো ভাবনায় বুঁদ হয়ে আছে নিজের নিজের ঘরে। খুব ভালো লাগছিল সে কথা ভেবে, কিন্তু পর মুহূর্তে মন খারাপ হয়ে গেল রিনির কথা ভেবে। চিরকাল ঈশ্বরের উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসা অতনু হঠাৎই মনে মনে বলল, ঈশ্বর বলে যদি সত্যি কেউ থাকো, তাহলে মেয়েটির মন ভালো করে দাও। রিনি খুব ভালো মেয়ে ঈশ্বর।
নিজের ঘরে ঢুকে হিসাবের খাতাপত্র নিয়ে বসলো অতনু, কিন্তু আজ ওর হিসেব নিকেশে মন নেই। একটা সাদা পাতায় প্রয়োজনীয় টুকিটাকি খরচপত্র লিখে রাখলো যাতে ভুলে না যায়। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় একটা গল্পের বই নিয়ে কম্বল টেনে নিল। সত্যি বেশ ঠান্ডা লাগছে এখন, তবুও জানালার পাল্লা দুটো খুলে দিয়ে এক মনে তাকিয়ে রইল বাইরের দিকে। চাঁদ, জ্যোৎস্না, আবছায়া টিলা আর শয়ে শয়ে দাঁড়িয়ে থাকা বনস্পতিদের দিকে। বই পড়ে রইল মলাট বন্ধ হয়ে। ওর ভাবনারা জানালা দিয়ে বেরিয়ে, মাঠ পেরিয়ে, গাছ পেরিয়ে, নদী, নালা, পাহাড়, টিলা পেরিয়ে ডানা মেলে উড়ে চলল দূর থেকে দূর। সুব্রত, ওর ছেলে, কোনো দিক দিয়েই ওর মতো হয়নি, বরং পুরোপুরি ওর মায়ের মতো হয়েছে। একটা সময় পর্যন্ত ওর সামনে গলা উঁচিয়ে কথা বলা তো দূরস্থান, চোখের দিকে তাকিয়ে কথা বলতো না পর্যন্ত। চিরকাল মায়ের ন্যাওটা ছিল। বিয়ের পরে হঠাৎই বউয়ের আঁচল ধারা হয়ে গেল। একেবারে মেরুদণ্ডহীন পুরুষদের কোনো কালেই অতনু পছন্দ করেনি। নিজের ছেলের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। অতনুর স্ত্রী মানসী বরাবরই ছেলে মেয়েদের পক্ষ নিয়ে এসেছে। দৈনিক অফিস যাওয়া আসা, ফিরে এসে নিজের কাজকর্ম নিয়ে বসে পড়া, বই পড়া, লেখালেখি এবং নাটকের দল, এই ছিল ওর জগৎ। সপ্তাহে একদিন বাজার করে দেওয়া আর প্রয়োজন মতো টাকা পয়সা দেওয়া ছাড়া কিভাবে সংসার চলে, কোন কাজ কে দায়িত্ব নিয়ে পালন করে, সে ব্যাপারে অনেকটাই উদাসীন ছিল। কিন্তু সমস্যা বাঁধল ওর অবসরের পরে হাতে অনেকটা সময় পেয়ে যাওয়ায়। এতদিন যেসব ব্যাপারে মাথায় ঘামায়নি, এখন চোখের সামনে সেই সব বিষয় নিজের মতো করে করার পরামর্শ দিলে বা নানা বিষয়ে সর্বদাই উপদেশ দিলে যে কেউই ভালো করে মেনে নেবে না। এই উপলব্ধি যখন হলো, তখন নিজেকে অপাংতেও মনে হলো এই পরিবারে। ওর সারাক্ষণই মনে হতে থাকলো যে সংসারটা ওর ঘাম, রক্ত, পরিশ্রমে, অর্থে এবং সর্বোপরি বিভিন্ন ব্যাপারে ত্যাগ স্বীকারের মাধ্যমে গড়ে উঠেছে, আজ সেই যদি প্রতি পদক্ষেপে ঠোক্কর খায়, সব ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে বাধ্য হয়, তবে তো মন বিদ্রোহী হবেই। মানসী প্রায়ই ইদানিং বলতো, একটু চুপ থাকলে তো অনেক সমস্যা দূর হয়। তুমি সংসারে যেসব ব্যাপারে এতদিন নাক গলাওনি, এখন নাক লম্বা করতে গেলে শুধু শুধুই সমস্যা বাড়বে। ওর ছেলে সুব্রত, পুত্রবধূ সঙ্গীতা এবং কন্যা রঞ্জিতা প্রত্যেকেরই মুখে এক রা। তুমি এতদিন যেসব বিষয়ে মাথা ঘামাওনি, এখন সেসব বিষয় থেকে নিজেকে দূরে রেখে ছুটির মেজাজে অবসর কাটাও। বাড়ির চারজনের জোটের কাছে নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছিল মাঝে মাঝেই। এরই মধ্যে ওদের নাটকের গ্রুপটাও বন্ধ হয়ে গেল। ঘরের খেয়ে কতদিন আর বনের মোষ তাড়ানো যায়, বেশিরভাগেরই বক্তব্য ছিল। এখন ভাবনা গ্রাস করেছে যখন, তখন মনে হলো সত্যি কি ওর কাছের লোকেরা, পরিবারের সদস্যরা 100% ভুল বলেছিল? রিনি মেয়েটির অভিভাবকত্ব নির্দ্বিধায় ওর পরিবারের সকলে যেমন মেনে নিয়েছে সানন্দে, যা ওকে আপ্লুত করেছে, তাকে সঙ্গীতার সাথে তুলনীয়। ও নিজেই কি পারত ওর পুত্রবধূর অভিভাবকত্ব মেনে নিতে? বিয়ের অল্প কিছুদিন পর থেকেই পুত্রবধূ সম্পর্কে ওর মূল্যায়ন ছিল অতিশয় চালাক। শুধুমাত্র কথায় পারদর্শী একটি মহিলার পাল্লায় পড়ে মায়ের আঁচল ধরা ছেলে অযথা বউয়ের ইয়েস ম্যান হয়ে উঠেছে দুদিনেই। নিজের আত্মসম্মান বলে কিছুই নেই, বউয়ের কথায় ওঠে আর বসে। এই মুহূর্তে অতনুর মনে হতে লাগলো ওর এই মূল্যায়ন হয়তো পুরোপুরি সঠিক নয়। একজন মানুষ চিরকাল নিজের পছন্দকেই শুধুমাত্র গুরুত্ব দিলে অন্যরা কাছে থেকেও দূরেই সরে থাকবে। ওর মেয়ে রঞ্জিতা বারবারই ওকে বলে, বাবা তুমি ভালো বক্তা, কিন্তু একেবারেই ভালো শ্রোতা নও। তুমি শুধুই এককভাবে বলে যাও, অন্যকে বলার সুযোগ দিলে তবে তো তারা তাদের অনুভূতি প্রকাশ করতে পারবে। শুধু ধমকে, রাগ দেখিয়ে অন্যের ভালোবাসার মানুষ হয়ে ওঠা যায় না। অতনু বুঝতে পারছে, বয়স হলে মানুষ কথায় কথায় রেগে যায়, একটুতেই অসহিষ্ণু হয়ে ওঠে, কিছুটা শিশুদের মতো মান অভিমান করে। অল্প বয়সীদের বুঝতে হয় সেটা। বাবা তোমাকে ফোন করেন না বলে তুমিও ফোন করবে না, এ কেমন কথা? টিভির পর্দায় চোখ রাখা সুব্রতকে সঙ্গীতা বলল। একটু থেমেই আবার বলল,
আমি আমার বাবাকে দেখে সেটা অনুভব করি। হয়তো তোমার বাবা আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি জানি মানুষ হিসেবে উনি খারাপ নন। এই সংসারের প্রতি ওর অবদানের কথা ভুলে গেলে তো চলবে না। আমার প্রতি ওর ধারণা হয়তো কোনো একদিন বদলে যাবে, আবার নাও বদলাতে পারে, কিন্তু আমি ওর প্রতি পূর্ণ মাত্রায় শ্রদ্ধাশীল। তুমি আজ নয় কাল করে করে রোজই এড়িয়ে যাচ্ছ। আজই বাবাকে ফোন করো, এখনই করো। সুব্রত উত্তরে বলল, ভেবেছ ওখানে এখন মাঝরাত, কাল ফোন করব। করলে কি হবে? এক গাদা কথা শুনতে হবে। এতদিন ফোন করিসনি, হঠাৎ কোনো প্রয়োজন পড়েছে নিশ্চয়ই। কথা শোনালে শুনবে চুপ করে, গায়ে ফোসকা পড়ে যাবে নাকি? আমার বাবাকে মাঝে মাঝে ফোন করো তুমি, তাহলে এক্ষেত্রে এত উদাসীনতা কেন? তুমি জানো না আমরাও যে বড় হয়েছি, আমাদের যে আত্মসম্মান বোধ আছে সেটা বাবা বোঝে। কিছু বলতে গেলেই গলার জোরে সবাইকে থামিয়ে দেয়। আমার ভালো লাগে না। আমি সব জানি, সব বুঝি, তবু তো উনি আমাদের বাবা। আচ্ছা তুমি আজ ফোন করো, পরের সপ্তাহে আমি ফোন করব না হয়? আচ্ছা রো, অনেকটা রাত হয়েছে। ওখানে সন্ধ্যা 7টা বাজলেই গোটা তল্লাট ঘুমিয়ে পড়ে। এখন রাত 10:30, কাল করব ফোন। বাবা চিরকাল রাত করে ঘুমন, একবার করেই দেখো না, না ধরলে কাল আবার করবে। এত রাতে ফোন করলে চিন্তায় পড়ে যাবে, কোনো বিপদ হলো কিনা ভাববে। আজ থাক না। এবারে সঙ্গীতা বিরক্ত হলো। ফোনটা দাও আমাকে, আমি ফোন করছি। সুব্রত ভুরু কুঁচকে বলল, তুমি শুধু শুধু কিছু কথা শুনবে? তোমার ফোন থেকেই করো তাহলে। আমার ফোন থেকে করতেই পারি, কিন্তু আমার নম্বর দেখে উনি রিসিভ নাও করতে পারেন। তাই দাও তোমার ফোনটা। আজ নানা রকম ভাবনায় হঠাৎই অতনুর নিজেকে শিশু বলে মনে হয়। শৈশবের অনেক বৈশিষ্ট্য এখনও নিজের মধ্যে খুঁজে পেল। নিজেই অবাক হলো। মনে হলো ওর বয়স হয়েছে, কথাবার্তার ঠিক ঠিকানা থাকে না। কিন্তু ওরা তো একটু মানিয়ে নিতে পারে এই বয়স্ক খোকাটাকে। নিজেকে কখনো বয়স্ক ভাবেনিও, আজ কেন মনে হলো কে জানে। গত কয়েক মাসে মানসীকে দিনে একবার, কখনো বা দুবার করে ফোন করে। ওর শরীর কেমন আছে, রঞ্জিতা পড়াশোনা করছে কিনা, MIS এর টাকা ঠিকঠাক তুলছে কিনা ইত্যাদি অতি সাধারণ সব কথাবার্তা হয়। ছেলে বৌমার কথা তোলেই না প্রায়। নিজে যেচে ওদের কথা তুলতে ওর যেন সম্মানে লাগে। মানসী যতটুকু বলে কেবল চুপ করে শোনে বা হ্যাঁ হো করে চলে যায়। রঞ্জিতাও প্রায় ফোন করে, কিন্তু চলে আসার পরে প্রথম প্রথম যখন সঙ্গীতা ফোন করত, নানা উপহাস করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। ধীরে ধীরে সময় যত গড়িয়েছে, সঙ্গীতার ফোন আসা কমতে কমতে শূন্যে নেমেছে। আজ রেনিকে দেখে ওর খালি মনে হচ্ছে ওর নিজের অনেকটাই ভুল হয়েছে। ওকে তো আপন হয়ে ওঠার, ঘরের মেয়ে হয়ে ওঠার সুযোগ অতনু দেয়নি কোনোদিন। এটা তো ভুল। ওর নিজেরই মেয়ে আছে, তারও একদিন বিয়ে হবে, সংসার হবে। ওর শ্বশুরও যদি অতনুর মতো আচরণ করে, তবে কি ওর খারাপ লাগবে না? সব পরিবারই বাবা মায়েরা বড় গাছের মতো, শাখা প্রশাখা মেলে দিয়ে গড়ে তোলে নিজের জগৎ। তারপরে ফুল হয়, ফল হয়, বীজের মধ্যেই লুকিয়ে থাকে তাদের আত্মজ আত্মজারা। ওই যে পড়েছিল, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অতনু খুব দ্রুত হেরে যেতে লাগলো কি? না না, এ হার নয়। ওর খুব ইচ্ছে করলো একবার ফোন করে। মানসীকে নয়, রঞ্জিতাকে নয়, সুব্রতকেও নয়, সরাসরি সঙ্গীতাকে ফোন করতে ইচ্ছে করছিল। ওর গুমোর সম্পর্কে রোলারের নিচে খোলাম কুচির মতো গুড়িয়ে যাক। তবু ইচ্ছে করছিল, ও কি সত্যি খুব ছেলে মানুষই করছে আজ? না, এখন থাক। এখন হয়তো সারাদিনের কাজকর্মের শেষে ওরা ওদের বেডরুমে আছে, হয়তো সারাদিনের ঘটে যাওয়া সব ঘটনার আলোচনা করছে নিজেদের মধ্যে। ওদেরও তো সারাদিনের শেষে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার অধিকার আছে। কাল বেলার দিকে না হয় সময় বের করে ফোন করবে ওর পুত্রবধূকে। মানুষই অবাক হয়ে যাবে। রঞ্জিতা বাড়ি থাকলে সেও অবাক হবে। সুব্রত অফিসে থাকবে, ও বেটাকে এই ছেলে মায়ের কথা টেনে লাভ নেই। জানলাটা বন্ধ করে দিয়ে একবার বাথরুমে গেল অতনু। ফোনটা বাজছে এত রাতে। ও শুনতে পেল, হয়তো রিনি ফোন করছে, হয়তো কোনো ঘরে আরো বালিশ বা কম্বল চাই, কিংবা কোনো ঘরে হয়তো নাইট ল্যাম্প জ্বলছে না। ফোনটা বাজতে বাজতে কেটে গেল ঘরে এসে ঢোকার আগেই।
তারপরে আবার বাজতে লাগলো। পুরো অন্ধকার ঘর শুধুমাত্র ফোনের আলোয় আলোকিত হয়ে উঠল। একটা সেভ না করা নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে মিনমিনে একটি মেয়েলি গলা। বাবা, আমি সঙ্গীতা বলছি। ভালো আছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? অতনুর গলার কাছে কেমন যেন দলা পাকিয়ে গেল। কোনো ক্রমে উত্তর দিল, হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? এত নরম স্বরে উত্তর সঙ্গীতার কাছে আশাতীত ব্যাপার। ও আবেগ মথিত গলায় বলল, হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। আপনি একলা মানুষ, এত দূরে গিয়ে পড়ে রইলেন। প্রায় ভাবি ফোন করি, কিন্তু সত্যি বলছি বাবা, সাহসে কুলাইনি। বলেই হেসে ফেলল। অতনু মৃদু হেসে বলল, আমারও তো ফোন করা হয়নি। আমি মানুষটা বাইরে থেকে হয়তো রকচটা, খুঁতখুঁতে, অসহিষ্ণু। আসলে এতটাও খারাপ নই। আমি এখন বুড়ো বাঘ, তেজটুকু শুধু হালুমেই আছে। আমাকে অত ভয় পাওয়ার কিছু নেই। অতনুর ঘরে দরজায় একটা ঠক ঠক শব্দ হলো। কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবার শব্দ। অতনু প্রথমে বলল, একটু ধরো তো মা, কোনো গেস্ট বোধহয় কিছু প্রয়োজনে ডাকছে। পর মুহূর্তেই বলল, যদি দেরি হয় কাল কথা বলবো। কাকতালীয়ভাবে আমিও কাল বেলার দিকে তোমাকে ফোন করে কথা বলবো ঠিক করেছিলাম। দরজা খুলে দেখলো অরিত্র, উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে। কিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করার আগেই বলল, ম্যানেজার বাবু, প্লিজ হেল্প মি। আমার মিসেস সেন্সলেস হয়ে গিয়েছে। এখানে এত রাতে কোনো ডাক্তার পাওয়া যাবে? হ্যাঁ, তা যাবে হয়তো, কিন্তু ডাক্তার আসবেন কি করে? আপনাদের যে গাড়িটা রয়েছে। কিন্তু ড্রাইভার তো নেই। আমি ড্রাইভ করতে পারি। প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন, এবং প্লিজ এই ব্যাপারটা কাউকে না জানি যাতে করা যায় সেটা প্লিজ দেখুন। মানে ঠিক বুঝলাম না, আপনি বাড়ির অন্যদের কাউকে ডাকেননি? একই রকম ব্যাপার। আসলে আমাদের মধ্যে একটু গন্ডগোল হয়েছিল। রিনি কিছু ওষুধ একসাথে খেয়ে নিয়েছে, মোস্ট প্রবাবলি ঘুমের ওষুধ। সব বুঝতে পারছি, কিন্তু এত রাতে এইরকম একটা স্পর্শকাতর বিষয়। আর আপনি বলছেন কাউকে জানাবেন না? ডক্টর এলেও তো ঘরে ঢুকবেন, কথাবার্তা হবে, ওরা কেউ শব্দ পাবেন না? আমরা তো ডরমিট্রিতে আছি, কিচেনের পাশের বিল্ডিংয়ে। কি যে করেন, দাঁড়ান দেখছি। রিনিকে একা এইভাবে রেখে তো আমরা গাড়ি নিয়ে ডক্টরকে আনতে চলে যেতে পারি না। খুব বাজে ব্যাপার। আই অ্যাম এক্সট্রিমলি সরি, সব আমার দোষ, কিন্তু প্লিজ কিছু করুন। অতনু ঘাড় নেড়ে ডক্টরের ফোন নাম্বার ডায়াল করলেন। ওপাশে হ্যালো শুনেই সংক্ষেপে সব ব্যাপার বললেন। ডাক্তার ভবানী বাবু নিজের মোটর সাইকেলেই অতি সত্বর চলে আসবেন বললেন। ফোন রেখে স্থির গলায় বলল, আপনি রিনির কাছে যান, উনি এখনই আসছেন। আমি একটু সামনে এগিয়ে দাঁড়াই। সিরিয়াস কিছু নয় বলেই মনে হচ্ছে, ভয় পাবেন না। রিনি আমার মেয়েরই মতো। পরবর্তী একটা ঘন্টা খুব উৎকণ্ঠায় কাটল অরিত্র এবং অতনু দুজনেরই। শেষের দিকে মিনিট 15 ওরা দুজন দরজার বাইরে ছিল। ডাক্তারবাবুর নির্দেশে ওদের বেরিয়ে আসতে হয়েছিল। সকাল থেকে চুপচাপ থাকতে দেখা অরিত্র সম্পূর্ণ বিপরীত হয়ে ধরা দিল সেই মুহূর্তে। একদমে অনেকগুলো কথা বলে চলল অচেনা অজানা অতনুকে। আমারই দোষ জানেন। আজকের দিনে সম্পূর্ণ অচেনা একজন মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র বাবা মায়ের পছন্দ বলে নয়, আমি আমার একটা পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলাম বলেও। গত 1.5-2 বছর ধরে আমারই এক অফিস কলিগের ব্ল্যাকমেলিংয়ের শিকার আমি। ভেবেছিলাম বিয়ের পরে মুক্তি পাবো, তাই বিয়ের পরে জামশেদপুরে বদলি গ্লালটি অ্যাকসেপ্ট করেছিলাম। ঠিক করেছিলাম একটু সামলিয়ে নিয়ে রিনিকে ওখানে নিয়ে চলে যাব, কিন্তু হলো না। আমার কলিগ যার সাথে আমার রিলেশন ছিল, সে তার ওপর মহলে ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমার ওখানে বদলি হয়ে এলো। আমি জানি ওই মেয়ের সাথে কেউই হ্যাপিলি লাইফ কাটাতে পারবে না। ওর হাই অ্যাম্বিশন, প্রয়োজনে নিজেকে বিকিয়ে প্রমোশন নেওয়া একজন মহিলা আর যাই হোক ম্যারেজ ম্যাটেরিয়াল হতে পারে না, অন্তত আমাদের মতো সাধারণ মিডল ক্লাস ফ্যামিলিতে। রিনির কানে ওর সাথে আমার সম্পর্কের কথা পৌঁছেছিল অনেক দিন আগেই। আমাকে জেনেও কিছু জানায়নি। ও ভালো মেয়ে, সত্যিই ভালো মেয়ে। বাবা মাকে ওর ভরসায় রেখে আমি নিশ্চিন্তে বাইরে আছি। বারবার মিথ্যে প্রমিস করেছি নেক্সট মান্থে ওকে নিয়ে যাব। একটার পরে একটা মাস এইভাবে কাটিয়ে দিয়েছি। রিয়েল লাভ অ্যাফেয়ার বলতে যা বোঝায় তার কিছুই আর অবশিষ্ট ছিল না। কিন্তু আমার সংসার ভেঙে যায়, অফিসে আমার বদনাম হয় এবং আমার পরিবারের সামাজিক সম্মান নষ্ট হয়, এই ভয়ে অনেক টলারেট করেছি।
শেষমেশ আমাকে হুমকি দিয়েছে আমার চাকরি খেয়ে নেবে হায়ার অথরিটিতে ওর প্রভাব খাটিয়ে। আমি পাজেলড, কি করা উচিত কি করা উচিত নয় ভাবতে পারছিলাম না। সবসময় মেজাজ খিচড়ে থাকতো। রিনি সব কিছু জেনে যাওয়ার পরে আসল সত্যিটা ওকে বুঝিয়ে বলা উচিত ছিল আমার, কিন্তু তা না করে ও কীভাবে এইসব জানলো তা জানার চেষ্টা বৃথা হওয়ার পরে রীতিমতো দুর্ব্যবহার করেছি। ফোনে ডিভোর্সের হুমকি দিয়েছি। অনেকক্ষণ একটানা বলে অরিত্র দীর্ঘশ্বাস ছাড়ল। তারপরে হঠাৎই অতনুর হাত দুটো ধরে শিশুর মতো কেঁদে উঠে বলল, আপনি বয়সে আমার বাবারই মতো, প্লিজ আমাকে আমাদের সংসারটা বাঁচান। রিনিকে ছাড়া আমি বাঁচব না, আমাদের পরিবারের কেউ বাঁচবে না, ওকে প্লিজ বাঁচান। অতনু হঠাৎই সুব্রতকে দেখল অরিত্রর মধ্যে। বহুদিন বহু বছর সুব্রতর গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়নি ও। আজ অরিত্রর মাথায় হাত বুলিয়ে বলল, রিনির কিচ্ছু হবে না, তুমি দেখো। আর যদি আমার পক্ষে কোনোভাবে সম্ভব হয়, আমার সাধ্যের মধ্যে হয়, আমি চেষ্টা করব তোমাদের জুটি যাতে অক্ষত থাকে। আমার নিজেরও ছেলে মেয়ে পুত্রবধূ সবাই আছে তোমার মতো, তোমাদেরই মতো। আমি অনুভব করতে পারি এই পরিস্থিতিটা। ভবানীবাবু দরজা খুলে বেরিয়ে এসে বললেন, তেমন কিছু ভয়ের নেই। যে ওষুধ উনি খেয়েছেন তার কভারটা পেলে বোঝা যেত সত্যি ঘুমের ওষুধ কিনা, নাকি অন্য কোনো ওষুধ ছিল। যাই হোক, এখানে এই প্রত্যন্ত এলাকায় ভালো হাসপাতাল নেই, এমার্জেন্সি কোনো সার্ভিস নেই। এমন ভুল কাজ না করাই উচিত ছিল। আপনার স্ত্রীর প্রতি আপনি আরও কেয়ারফুল হন। অরিত্র ক্ষমা চাওয়ার গলায় বলল, শব্দ সামারি ডাক্তারবাবু, ও এখন কেমন আছে? সেন্স হয়তো খুব কম সময়ের জন্যই ছিল না। আর আপনি যখন উনি সেন্সলেস হয়ে গেছেন দেখে অতনুবাবুর কাছে গেছিলেন, তখন উনি বাথরুমে গেছিলেন এবং বমি করেছিলেন। হয়তো খুব কম সময়ের জন্য বা কয়েক মুহূর্তের জন্য সেন্সলেস হয়েছিলেন, কিংবা হয়তো আপনারই বোঝার ভুল হয়েছে। আপনি আতঙ্কিত হয়ে ভেবেছিলেন উনি সেন্স হারিয়েছেন। ভয় নেই, উনি কাল সকালেই অনেকটা ঠিক হয়ে যাবেন। আপনার সম্মান নিয়ে টানাটানি হবে না। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আমি কৃতজ্ঞ হয়ে থাকলাম আপনার কাছে। আর প্লিজ আপনার ফিসটা কত দেব যদি প্লিজ বলেন। এই রাতে আপনাকে খুব জ্বালালাম। অতনুবাবুর জন্যই আমি এসেছি। উনি বিপদে পড়েছেন বলেছিলেন ফোনে। আর ডাক্তার হিসেবে রোগীকে দেখার জন্য যদি ফিজের কথা বলেন, আমি বলবো আরও দিন কয়েক এখানে থেকে যান ওকে নিয়ে। উনি একটু সুস্থ হয়ে উঠলে একদিন বিকেলে অতনুবাবুর সাথে আসুন আমাদের বাড়িতে চা খেতে। এটাই আমার ফিজ বলে ধরে নিন। কিন্তু কোনো কিন্তু নয়, অনেক রাত হয়েছে, বাড়ির সামনে হলেও এখন রাস্তায় শিয়াল কুকুরের আড্ডা। আমি চলি। চায়ের নিমন্ত্রণ রক্ষা করবেন আশা করলাম। ভবানীবাবুকে এগিয়ে দেওয়ার উপক্রম করে অতনু বলল, শুনলেন তো ডাক্তারবাবু কি বললেন? যান, রিনির কাছে যান, কাল সকালে কথা হবে। আপনাদের বাড়ি লোকেরা, বোনের হবু পাত্রপক্ষে লোকেরা কেউ কিচ্ছু জানবে না। আপনি নিশ্চিন্তে ঘুমুন। আর হ্যাঁ, এই একদিনের আলাপে আর কয়েকবার ফোনে কথাবার্তায় আমি বুঝেছি রিনি খুব ভালো মেয়ে। ভুল তো মানুষই করে, ভুল শুধরে নিন, সময় এখনও আছে। ভবানীবাবু বাইকে স্টার্ট দেওয়ার আগে অরিত্র ঘরে ঢুকেছে কিনা নিশ্চিত হয়ে অতনুকে ফিসফিস করে বললেন, ওর কিচ্ছু হয়নি, ওষুধ খাওয়ার নাটক করেছে। আসলে ওষুধের মোড়ক ফেলার অছিলায় জানালা দিয়ে সব ওষুধগুলো ফেলে দিয়েছে। বুদ্ধিমতী মেয়ে, প্রেমে আর যুদ্ধে অন্যায় বলে কিছু নেই, তাই না? বলে দুজনে একজোট হেসে নিলেন। অরিত্র দরজা খুলে ভেতরে ঢুকে দেখলে রিনি চোখ বন্ধ করে শুয়ে আছে। ঘুমোচ্ছে নাকি জেগে আছে তা বোঝার জন্য ডাকলো একবার, রিনি, রিনি জেগে আছো? অনেক দূর থেকে উত্তর দিলে যেমন বাতাসে হালকা হয়ে ভেসে আসে, সেভাবেই যেন উত্তর দিল, সাথে সাথে অরিত্র অনেক কথা বলতে চাইল। আমাকে ক্ষমা করে দাও রিনি, প্লিজ ক্ষমা করে দাও। আমি যে ব্যবহার করেছি তা ক্ষমার অযোগ্য, তবুও ক্ষমা চাইছি। আমাকে আরেকটা সুযোগ দাও। রিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে খুব ধীর স্বরে বলল, এখন ঘুমিয়ে পড়ো, কাল কথা বলবো। আমি আরও 2 দিন এখানে থাকতে চাই, শুধুমাত্র তোমার সাথে। আমার এই ইচ্ছেটা পূর্ণ করতে পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। তোমার সব ইচ্ছে আমি পূর্ণ করার চেষ্টা করব। আমাকে একটা সুযোগ দাও। দিলাম তো, এবারে ঘুমিয়ে পড়ো। কাল সকালে যেন এই অধ্যায়টা তুমি আমি দুজনেই না মনে রাখি। বাড়ির লোকজনের সামনে। ডরমিট্রিতে অনেকগুলো সিঙ্গেল বেড। রিনির ঠিক পাশে আরেকটা বেড টেনে আনলো অরিত্র, যথাসম্ভব কম শব্দ করে। এতক্ষণ বাইরে থাকলেও টেনশনে হয়তো ঠান্ডাটা তেমন অনুভব করতে পারেনি ও।
কম্বলের মোড়কে এবার একটু উষ্ণতা পেল। সেটা দেওয়া পাশের বেডে উল্টো দিকে মুখ করে কাত হয়ে শুয়ে আছে রিনি। একটা হাত কম্বলের বাইরে, সেই হাতে অরিত্রর স্পর্শ অনুভব করল। রিনি চোখ বুজেই ছিল, তবু আবেগে বোঝা চোখ আরও বুজে এলো। ওর ইচ্ছে করছিল উল্টো দিকে ঘুরে শুতে, কিন্তু সেই ইচ্ছে সংবরণ করলো প্রাণপণে। ঘুমানোর ভান করে কম্বলের বাইরে থাকা হাত অরিত্রর হাতের বাঁধন থেকে ছাড়িয়ে কম্বলের আবরণে ঢেকে নিল। মনে মনে বলল, এই দূরে যাওয়া আসলে কাছে আসা, তুমি হয়তো বুঝবেই না। সকালের ব্যস্ততা কাটিয়ে ওঠার পরে পরে বেলার 11টা নাগাদ অতনু ফোন করেছিল সঙ্গীতার ফোনে। তবে কথা হলো সঙ্গীতার পাশাপাশি মানসী আর মেয়ে রঞ্জিতার সঙ্গেও। ওরা তো সকলেই বেশ অবাক, মা মেয়ে তো মেলাতেই পারছিল না আজকের অতনুর সাথে পুরনো অতনুকে। মানসী মনে মনে হাসলো, বুঝতে পারছিল না কি এমন ঘটে গেল যে কর্তার হঠাৎ এমন আচরণের পরিবর্তন হলো। এ কি তাহলে দূরত্ব ঘুচিয়ে কাছে ফেরার ইঙ্গিত? তাহলে কি পুরুলিয়ার পাট চুকিয়ে ও আবার এখানে এসে থিতু হবে? কে জানে। রঞ্জিতাও অবাক হলো, এতগুলো দিন পেরিয়ে গেছে বাবা ওখানে আছে, একবারের জন্য কাউকে ওখানে যাবার কথা বলেনি। আজ প্রথমবার হঠাৎই সবাইকে নিয়ে দিঘারটি ঘুরতে যেতে বলেছে বৌদিকে। সঙ্গীতাকে জিজ্ঞাসা করবে ভেবেও করল না। সঙ্গীতা বলেছে ও সবাইকে নিয়ে দিঘারটি যাবে, শুধু পলাশ ফুটে উঠুক, সবকিছু অ্যারেঞ্জ করার দায়িত্ব ওর। গেস্ট হাউস এই মুহূর্তে একেবারে শান্ত। রিনিরা সকলে ঘুরতে গেছে ছৌ মুখোশে গ্রাম চরিদায়। ঘুরে আসবে খয়রা বেড়া ড্যাম, মাঠা পাহাড়, পাখি পাহাড়, অযোধ্যা পাহাড়। আদৌ একদিনে এত কিছু ঘুরে দেখতে পারবে কিনা জানে না ওরা, তবে বেরোতে প্রায় 9টা বেজে গিয়েছিল। অতনুর মন এখন প্রশান্তিতে ভরে আছে। ও ভাবছিল হারজিত বলে সংসারে আসলে কিছু নেই। একটা পরিবার অনেক ত্যাগ কৃচ্ছ সাধনের সাথে সাথেই অনেক প্রাপ্তি নিয়ে গড়ে ওঠে। সেখানে অভিযোগ অভিমান থাকতেই পারে, বড়দের সেই সব মান অভিমান খুব যত্নের সাথে মুছে দিতে হয়। ভিন্ন পারিবারিক সংস্কৃতি, ভিন্ন মানসিকতার কেউ পরিবারের নতুন সদস্য হয়ে এলে তাকে তো সময় দিতেই হয় মানিয়ে নেওয়ার জন্য। চারা গাছ শিকড় থেকে উপড়ে অন্যত্র বসিয়ে দিলেই হয় না, তাকে সস্নেহে লালন পালন করতে হয়, সময় মতো জল দিয়ে, ছায়া দিয়ে, মায়া দিয়ে। আজ নিজেই নিজেকে দার্শনিক ভেবে বসলো অতনু। আজ রিনির বাড়ির লোকেরা বাড়ির পথে রওনা দিল গেস্ট হাউস থেকে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। ফেরার পথে মুরগুমা লেক দেখে পুরুলিয়ায় পৌঁছবে। দুপুরে 3:30 ট্রেন। স্টেশনের কাছাকাছি কোথাও লাঞ্চ করে নেবে ওরা। রিনি আর অরিত্র রয়ে গেল আরও 2 দিন। অরিত্ররা অন্য ঘরে শিফট করলো। রিনি স্নানে গেছে। বারান্দায় বসে সামনের গাছপালাগুলোর দিকে তাকিয়েছিল আর ভাবছিল নানান কথা। এখান থেকে ফিরে রুমেলার সাথে সব ঝামেলা চুকিয়ে আসবে 1-2 দিনের জন্য জামশেদপুর গিয়ে। তার জন্য যে কোনো মূল্য দিতেই ও মনে মনে প্রস্তুত। রিনিকে সাথে করে নিয়ে যাবে, পারলে 1-2 দিন অতিরিক্ত থাকবে। ওর অফিস ঘুরিয়ে দেখাবে, ওর কলিগদের সাথে আলাপ করিয়ে দেবে রিনিকে। এখনও কলকাতায় বদলি হয়েছে সদ্য, তাই অদূর ভবিষ্যতে হয়তো ওখানে আর যেতে হবে না। জামশেদপুরের আশেপাশে প্রচুর ঘুরে দেখার জায়গা, নদী, পাহাড়, ঝর্ণা, ড্যাম আর মন্দির সৌধ রয়েছে। রিনিকে ঘুরিয়ে দেখাবে সব। ও অবশ্য জানে না ওর চাকরিটা থাকবে কিনা। পরক্ষণেই ভাবল আর দূরে কোথাও যাবে না ও। ওর যা শিক্ষাগত যোগ্যতা, কলকাতাতেই একটা চাকরি জুটিয়ে নিতে পারবে। এ চাকরি গেলেও ওর মনেও এখন আগামী দিনে বিজয় কেতন ওড়ানোর স্বপ্ন ডানা মেলেছে। রিনি বাথরুমেই ছিল। ও ঘরে ঢুকে বাথরুমের ঠিক বাইরে দাঁড়িয়ে অনেকটা জোরে প্রায় চেঁচিয়ে বলল, রিনি, আমি একটু অতনুবাবুর সাথে দেখা করে আসছি, দরজাটা ভিজিয়ে দিয়ে গেলাম। শাওয়ারের জল পড়ার শব্দ পেরিয়ে রিনির কানে অরিত্রর কথাগুলো অনুরণন সৃষ্টি করল। ও উত্তর না দিয়ে সে অনুরণন হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে অনুভব করতে লাগলো। নিজেকে যেন জলপরি মনে হচ্ছে ওর। অতনু নিজের ঘরে হিসেবের খাতা নিয়ে বসেছে। একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছে না এই মুহূর্তে ওর। আজ বাগমন্ডির হাটে বীরজুকে পাঠিয়েছে কচি পাঁঠার মাংস কিনে আনতে। এখন ওর সাম্রাজ্যে ও ছাড়া কিচেনে আর স্টোরে 2 জন করে লোক, তারা এখন বিশ্রামের মেজাজে। অরিত্র দরজার বাইরে থেকে ডাক দিল, আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। রিনি কোথায়? ও স্নানে গেছে। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। আমাকে আপনি আপনি করবেন না প্লিজ, আমার নাম ধরে ডাকুন আর তুমি করে সম্বোধন করুন প্লিজ। ও আচ্ছা আচ্ছা, এই কথা, ঠিক আছে।
আপনার সাথে আমরা যোগাযোগ রাখব। আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনি আমাদের জন্য যা করলেন আমি আজীবন মনে রাখব। এখন থেকে আপনি আমাদের আত্মার সম্পর্কে আত্মীয়। খুব ভালো বলেছ। আত্মার সম্পর্ক হোক বা রক্তের সম্পর্ক, উভয় পক্ষের মধ্যে আন্তরিকতা, শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসা থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। তা আজ তোমাদের প্ল্যান কি? কোথাও ঘুরতে টুরতে যাবে নাকি? না, আজ আর ভালো লাগছে না। গতকাল সারাদিন রোদ্দুরে ঘুরেছি। তবে বিকালের দিকে আপনি যদি হাঁটতে বেরোন তাহলে আমরা আপনার সাথে যেতে পারি গ্রামের পথে, আপনার যদি আপত্তি না থাকে। আরে না না, আপত্তি থাকবে কেন? আমি বরাবরই কলকাতায় থাকলেও গ্রাম আমার ভীষণই প্রিয়। প্রায় 1-8 জনকে জুটিয়ে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি। চড়কের মেলা, বিভিন্ন এলাকার গ্রাম্য অনুষ্ঠান, আদিবাসীদের বিভিন্ন পরবে গ্রাম থেকে গ্রামে ঘুরেছি। তোমরা সানন্দে যেতে পারো আমার সাথে। একটু থেমে অতনু বলল, এবারে আমার একটা আবদার রাখতে হবে। আর কয়েকদিন পরে গোটা দিগাডি গ্রাম পুরো পুরুলিয়া পলাশের কুসুমের রঙে লাল হয়ে যাবে। শাল, পিয়াল, মহুয়ার ডালে ডালে কিশলয়। খুব ভালো লাগবে তোমাদের। তোমরা ওই সময় আরও একবার এসো। সপ্তাহ 2-1 পরে আমার পুরো পরিবার এখানে আসবে। আমার স্ত্রী, মেয়ে, পুত্রবধূ, পুত্র সবাই। তোমাদের সঙ্গে আলাপ হয়ে যাবে। নিশ্চয়ই, আমি কথা দিচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই জামশেদপুরের সব হিসেব নিকেশ আমি মিটিয়ে ফেলব। আমার যত কাজই থাক আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি অবশ্যই আসব। ওদের কথা চলাকালীনে রিনি এক প্রকার উড়ে উড়েই এলো, রঙিন প্রজাপতির মতো ডানা মেলে দিয়ে। কোথায় আসবে? এখানে আবারও? অতনু চোখ পাকিয়ে বলল, কেন, আর আসবে না? রিনি ওর মুখের অভিব্যক্তি দেখে হেসে ফেলল। হ্যাঁ কাকু, নিশ্চয়ই আসব। এরপরে 3 জনে একসাথে হেসে উঠল। রোদ অনেকটা পড়ে এসেছে। দিগাডি ড্যামের সূর্যাস্ত দেখতে যাওয়ার ফাঁকে রিনিদের একটু গ্রাম ঘুরিয়ে দেখিয়ে দিল অতনু। আবারও পুচকের দল ঘিরে ধরল ওকে। আজ অতনুর দেওয়া লজেন্সের পাশাপাশি অরিত্র ওদের চিপসের প্যাকেট কিনে দিয়েছে সকলকে। ওরাও হৈ হৈ করতে করতে এগিয়ে চলেছে ড্যামের দিকে। ওদের পেছনে একটু দূরত্বে রিনি আর অরিত্র। হঠাৎ করে কালবৈশাখীর মেঘ পুরো আকাশ ছেয়ে দিলেও অল্প সময় ঝড় বৃষ্টি বজ্রপাতের পরে আকাশ যেমন হেসে ওঠে রোদ মেখে, রিনি আজ তেমনই রোদ ঝলমলে আকাশ পেয়েছে। এক ঝাঁক হরিয়াল উড়ে গেল। দিগাডি ড্যামে পরিযায়ী পাখি আসে প্রতি বছরের শীতে। অনেকগুলো লেসার হুইসেলিং ডাক সার দিয়ে উড়ে বেড়াচ্ছে। রিনির নিজেরও ডানা মেলে দিতে ইচ্ছে করল। ড্যামের ওপারে টিলাগুলোর পেছনে রক্তবর্ণ সূর্যটা রং হারিয়ে ফিকে হতে হতে ক্রমশ মিলিয়ে গেল। অপরূপ এক সূর্যাস্তের সাক্ষী রইল ওরা প্রত্যেকে। অতনু ভাবছিল সূর্যাস্ত কখনোই শেষ কথা নয়। পরের দিনই আবার পূব আকাশ হেসে ওঠে নতুন প্রভাতে। সূর্য ডুবি আসলে নতুনকে বরণ করে নেওয়ার সুযোগ করে দেয়। বয়স হয়ে যাওয়া মানেই কর্তৃত্ব হারিয়ে ফেলা নয়, বরং তা দায়িত্ব দেয় নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার। নতুনদের হাতে সঁপে দেওয়া ব্যাটন যতই বিকশিত হোক তার শিকড়কে অস্বীকার করতে পারে না। এখন অতনু আগত প্রায় সাঁঝের ফিকে রক্তিমাভায় রাঙা হয়ে দিন গুনতে শুরু করলো। আর তো মোটে দিন 15। গেস্ট হাউসে কোনো নতুন বুকিং নেবে না ওই 2 দিন। চারিদিকে রেঙে ওঠা পলাশ ওদের স্বাগত জানাবে। আপাতত বিগত দিনগুলোর যত ঝুল কালি ময়লা ঝেড়ে ফেলে সঙ্গী তাদের রিনিদের আগমনের প্রতীক্ষায় রইল। ওর মাথার অনেকটা উপরে ঝাঁকে ঝাঁকে লেসার হুইসেলিং উড়ে বেড়াচ্ছে। আশেপাশের গাছগাছালি স্থানীয় পাখিদের ঘরে ফেরার পরে কলকাকলিতে ভরে উঠেছে। ওর মনে হলো এই বোধহয় স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতি ঘিরে থাকুক ওকে আজীবন। ঈশ্বরের কাছে প্রার্থনা করল বরাবর ঈশ্বরে অবিশ্বাসী অতনু। গল্পটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।